আমাদের আজকের নিবেদন বিশিষ্ট লেখক এবং অধ্যাপক ঋষভ চট্টোপাধ্যায়ের এক যে আছে কন্যা। তার অন্যান্য কাজগুলির মধ্যে ঘরবন্দির লেখ্যগুচ্ছ, ভালোবাসার পাটিগণিত ও ছেঁড়া কাঁথার কাব্যলক্ষ্মী অন্যতম। এছাড়াও রয়েছে তার লেখা বেশ কিছু ছোট ও বড় গল্প। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় 2024 সালে থ্রিলার অভিযান বইটির 4র্থ সংস্করণে। শুরু হচ্ছে এক যে আছে কন্যা। অভিককে রওনা করিয়ে দিয়ে ট্রলিটা টানতে টানতে গলির মুখে চলে আসে অনিন্দিতা। প্রথম চমকটা লাগে সেখানেই। গলির এ মাথা থেকে ও মাথা অব্দি এত পুলিশ কেন? একটু এগোতেই ভ্যানটা নজরে পড়ে তার। এ কি, এ তো ওদের ফ্ল্যাটের নিচেই দাঁড়িয়ে আছে। ওকে বাড়ির দিকে এগোতে দেখে খাকি পোশাকের একজন এগিয়ে আসে। কি চাই আপনার এখানে? কি চাই মানে? আমি থাকি এখানে। কি হয়েছে? এত পুলিশ কেন এখানে? কত নম্বর ফ্ল্যাট আপনার? পুলিশটার কথার জবাব দেয় না। 3 বি। কিন্তু হয়েছেটা কি? মার্ডার হয়েছে একটা। আপনাদের ফ্ল্যাটের জলের ট্যাঙ্কের মধ্যে থেকে একটা লাশ পাওয়া গিয়েছে। সে কি? কি বলছেন? হ্যাঁ, তা আপনি এত সকালে কোথায় গিয়েছিলেন? আমি তো মন্দারমণি বেড়াতে গিয়েছিলাম, এই ফিরছি। কবে হলো এসব? আজ সকালে আপনাদের ফ্ল্যাটের কয়েকজন ছাদে হাঁটতে যান। আজ সকালে ট্যাঙ্কের মধ্যে থেকে অসহ্য দুর্গন্ধ পেয়ে ওনারা থানায় ফোন করেন। যাই হোক, আপনি এখন আপনার অ্যাপার্টমেন্টে যান, অপেক্ষা করুন। আপনার সঙ্গেও আমরা কথা বলবো বাকিদের মতোই। আর হ্যাঁ, বড়বাবুর পারমিশন না নিয়ে এখন কদিন কলকাতার বাইরে যাবেন না। আমি কি কথা বলবো? আমি তো ছিলামই না। সেটা বড়বাবু বুঝবেন। আপনি এখন নিজের ঘরে যান। ঘরে পৌঁছে ট্রলিটা রেখে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চায়ের জল বসায় অনি। স্যান্ডউইচ বানাচ্ছে, সেই সময় বেল বাজল। নমস্কার ম্যাডাম, অজিতেশ পোদ্দার। 5.5 ফুটের বোকা বোকা চেহারার যে লোকটা সামনে দাঁড়িয়ে আছে তাকে দেখে ঠিক জাদ্রেল পুলিশ অফিসার বলে একেবারেই মনে হয় না। বয়স 50-এর সামান্য নিচেই হবে। আপনাদের এই সুইনো স্ট্রিট এলাকাটা আমার থানার আন্ডারেই পড়ে। যাই হোক, জানেনই তো আপনাদের ফ্ল্যাটে কি হয়েছে, তাই একটু কথা বলতে এলাম। আপত্তি নেই তো? ভদ্রলোক ঠিক 3টে প্রশ্ন করলেন তাকে। মার্ডার ভিকটিমের ছবি দেখিয়ে জানতে চাইলেন অনি তাকে চেনে বা ফ্ল্যাটে দেখেছে কিনা। অনি নিশ্চিতভাবে জানালো সে এই লোকটিকে দেখেও নি, চেনেও না। তারপর পোদ্দার সাহেব তার মন্দারমণি যাওয়ার এবং ফেরার টিকিট দেখাতে বললেন। টিকিট দেখে সন্তুষ্ট হওয়ার পর জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার ট্রেন ছিল 24 তারিখ সকাল 7:30টায়। যদি ধরি আপনি 5:30-6টা নাগাদ বেরিয়েছিলেন বাড়ি থেকে, তাহলে 24 তারিখ ভোরবেলা অবধি আপনি এই ফ্ল্যাটেই ছিলেন, তাই তো? অনি জানালো, হ্যাঁ। নমস্কার করে উঠে পড়লেন পোদ্দার। কি হে হলো? চেয়ারে গা এলিয়ে আয়েশ করে বসে হাঁক পারলেন পোদ্দার। হাঁকের লক্ষ্য সামনের টেবিলে ডেস্কটপ নিয়ে বসে খুটখাট করতে থাকা সুবিকাশ। হ্যাঁ স্যার, হয়েছে। আসলে এত জল ঢুকে গিয়েছিল ফোনটায়, ভেতরের যন্ত্রপাতি একেবারে সব নষ্ট হয়ে গিয়েছে। তাও ভাগ্যিস চামড়ার ব্যাগের মধ্যে ভরে ফেলেছিল ট্যাঙ্কের মধ্যে, না হলে এটুকু উদ্ধার করা সম্ভব হতো না। সে তো বুঝলাম, কিন্তু এত খেটে কিছু লাভ হলো? না স্যার, কল হিস্ট্রি তো বটেই, হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি, কন্ট্যাক্ট লিস্ট সব কিছু ডিলিট করে দেওয়া হয়েছে। সিম কার্ড তো নেই, এমনকি ইনস্টাগ্রাম আর ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা আছে। বাবা, তা এত কিছু করার থেকে তো ফোনটা সরিয়ে নিলেই তো পারতো। লাভ হতো না স্যার, কেউ ফোন অন করলেই আমরা ট্র্যাক করে নিতে পারতাম। উনিকে বেশ বুদ্ধিমান বলতে হবে। ফোনটা রেখেছে, কিন্তু দরকারি সব কিছু উড়িয়ে দিয়েছে। আচ্ছা, ফোনে প্যাটার্ন লক নেই? আছে তো স্যার। তার মানে দুটো জিনিস বোঝা যাচ্ছে। খুনি এতটাই কাছের কেউ ছিল যে প্যাটার্ন লকটাও জানতো, আর খুনি বেশ অনেকটা সময় হাতে পেয়েছিল প্রমাণ লোপাটের জন্য। তার মানে খুনটা কোনোভাবেই ছাদে হয়নি। বিল্ডিংয়ের কোনো ফ্ল্যাটের মধ্যে হওয়ার সম্ভাবনাই বেশি।
ঠিক। আচ্ছা, মার্ডার ওপেন পাওয়া গিয়েছে? না স্যার, তবে মাথার আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে ব্লান্ট ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, একটা কাজ করো তো সুবিকাশ, একবার চলে যাও মৈত্রী আবাসনে। আবাসনের যে কটা কমিউনিটি ডাস্টবিন সেগুলো ভালো করে খুঁজে দেখো, আর আশেপাশের ঝোপঝাড়ের মধ্যেও একটু খুঁজে দেখো। নিজের উপর থেকে দায় এড়ানোর জন্য খুনি ভিকটিমের সিম কার্ড গোটা বা ভাঙা অবস্থায় কোনো পাবলিক প্লেসেই ফেলবে বলে মনে হয়। জানি এটা খড়ের গাদায় ছুঁচ খোঁজার সামিল, তাও একটা ট্রাই নিয়ে দেখো। ডেফিনেটলি স্যার। বডি পোস্টমর্টেমে চলে গিয়েছে? ইয়েস স্যার, আর বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজও চেয়ে পাঠিয়েছি। গুড, এবার বেরিয়ে পড়ো। লাঞ্চের পর একটা করে সিঁড়ি টপকে টপকে এসে হাজির হলো সুবিকাশ, মুখ চোখ উত্তেজিত। এভিডেন্সের প্যাকেটটা তুলে ধরে বলে, পেয়ে গিয়েছি স্যার। বিল্ডিংয়ের পিছনের দিকে ঝোপঝাড়ের মধ্যে পড়েছিল এটা। ড্যামেজ করে দিয়েছে যদিও। তুমি ড্যামেজড সিম কার্ড থেকে সিমের ফোন নাম্বারটা বের করতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। বেশ, নম্বরটা বের করে সার্ভিস প্রোভাইডারকে বলো এই নাম্বারের কল হিস্ট্রি চাই। আর হ্যাঁ, এই নাম্বারের সঙ্গে যুক্ত যে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার অ্যাকাউন্ট আছে সেগুলোর ডিটেলড চ্যাট হিস্ট্রি আমার চাই। রাইট স্যার, কিন্তু এই সিমটা যে ভিকটিমেরই সেটা কিভাবে জানা সম্ভব? উপায় আছে সুবিকাশ, উপায় আছে। এই সিম থেকে শেষ যে সময় ফোন কল করা হয়েছে আর পোস্টমর্টেম রিপোর্ট খুনের যে আনুমানিক সময়ের কথা বলছে সেই দুটো কাছাকাছি হয়ে গেলেই অনেকটা নিশ্চিত হওয়া যাবে যে সিমটা ভিকটিমের। গ্রেট আইডিয়া স্যার। আরও একটা ইন্টারেস্টিং জিনিস পাওয়া গিয়েছে। অন্য একটা এভিডেন্সের প্যাকেট সামনে তুলে ধরে সুবিকাশ। তার মধ্যে পড়ে রয়েছে একটা কাগজের কোণার সরু একটা পুড়ে যাওয়া অংশ। মাই গড, এটা তো আধার কার্ড। এক্স্যাক্টলি স্যার, এটা ডাস্টবিন থেকে পেলাম। ভিকটিমের পরিচয় লুকানোর এত মরিয়া চেষ্টা করা হয়েছে যাতে করে কোনো ফ্ল্যাটবাসীর সঙ্গে তার কানেকশনটা লুকিয়ে রাখা যায়। একদম ঠিক। খুনির ফ্ল্যাটের বাসিন্দা হওয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। পরদিন সকাল, পোদ্দারের ডেস্কে আসার আগে থেকেই অপেক্ষা করছে সুবিকাশ। স্যার আসতেই সে সিম কার্ডের কল ডিটেলসের খতিয়ান স্যারের সামনে রাখল। এসব পরে দেখবো, আগে পোস্টমর্টেম রিপোর্টটা দাও। রিপোর্ট স্যারের হাতে দিয়ে সুবিকাশ বলে, স্যার, রিপোর্ট বলছে 24 তারিখ বুধবার রাত 12:30 থেকে 1:30টার মধ্যে খুনটা হয়েছে। অর্থাৎ আমাদের অনুমানই ঠিক। লাশ দিন 5-এর পুরনো। আর হ্যাঁ, ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়েই খুন হয়েছে। গ্রেট, এবারে বলো ফোন রেকর্ডস চেক করে কি জানতে পারলে? আপনার অনুমান একেবারেই অব্যর্থ স্যার। এই সিম যার নামে নেওয়া হয়েছে তিনি হলেন সুদীপ্ত রায়। এই সিম থেকে শেষ কল গিয়েছে 28 তারিখ রাত 12:13। তারপরেই কোনো একটা সময়ে সিমটি বিকল করে দেওয়া হয়েছে। আর খুন হয়েছে তার ঠিক 17 মিনিট থেকে 77 মিনিটের মধ্যে। অতএব এই সিমটা ভিকটিমেরই। মুচকি মুচকি হাসছেন পোদ্দার। আচ্ছা, এবারে একটা কাজ করো তো, সিসিটিভি ফুটেজে চেক করো 28 তারিখ রাত 12:30 থেকে ভোর 6টা অবধি কোনো লোক চামড়ার বড় ব্যাগ নিয়ে বিল্ডিংয়ের মধ্যে ঢুকছে কি না। ওকে স্যার। আরও একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম স্যার কল রেকর্ডসে। ফোনের 3 দিন আগে থেকে এই একটা নম্বর থেকে বারবার ফোন এসছে আর গিয়েছে। খুনের দিন সন্ধেবেলাও 3বার কল হয়েছে এই নম্বরে। নিশ্চিত থাকতে পারো সুবিকাশ, ওটাই আমাদের খুনির নম্বর। তুমি একবার ওই খুনির নম্বরটা সব মেজর সার্ভিস প্রোভাইডারকে পাঠিয়ে জেনে নাও কোন নামে সিমটা কেনা হয়েছিল। নামটা অবশ্যই ভুয়ো নাম হবে, তবে কবে কোথায় কেনা হয়েছিল সেটা জানতে পারলেও একটা লিড পাওয়া যাবে। একবার ফোন করে দেখবো নাকি? হালকা চালে বলে সুবিকাশ। হো হো করে হেসে ওঠেন পোদ্দার। হ্যাঁ, খুনি তোমার ফোনের অপেক্ষায় হাঁ করে বসে আছে তো, ফোন সুইচ অফই পাবে। তাও একবার দেখো তো লোকেশন ট্র্যাক করা যায় কি না। বিকেলের দিকে সুবিকাশ এসে জানায়, স্যার, সিসিটিভি ফুটেজ ভালোভাবে চেক করলাম।
24 তারিখ রাত্রি 12:30 থেকে ভোর 6:30টার মধ্যে চামড়ার ব্যাগ নিয়ে তো ছাড়ুন, খালি হাতেও কোনো বাইরের লোক অ্যাপার্টমেন্টে ঢোকেনি। খুনি ভেতরের কেউই স্যার। জানতাম। হাতে একটা পেন্সিলকে এদিক ওদিক করতে করতে বললেন পোদ্দার। খুনির নম্বর নিয়ে কি জানতে পারলে? ভোডাফোন কোম্পানির সিম কেনা হয়েছে তৃষা চৌধুরীর নামে। ওই নামে ফ্ল্যাটে কেউ থাকে না, জানলাম, বলাই বাহুল্য। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো 7 মাস আগে কেনা হয়েছিল। তার মানে অনেক দিন আগে থেকেই প্ল্যান ছিল বলতে হচ্ছে। যাই হোক, তুমি একবার দেখো নাম্বারটার লোকেশন ট্র্যাক করা যায় কিনা। ঠিক 2 মিনিট পর হন্তদন্ত হয়ে দৌড়ে আসে সুবিকাশ। স্যার, অদ্ভুত ঘটনা। ফোনে রিং হচ্ছে, কেউ ধরলো না, কিন্তু রিং হচ্ছে। চেয়ার থেকে প্রায় লাফিয়ে নামলেন পোদ্দার। হোয়াট? তাহলে তো ট্র্যাক করা যাবে নিশ্চিতভাবে। কুইক সুবিকাশ, ট্র্যাক ইট। আমাদের হাতে সময় নেই, এক্ষুনি ফোনটা অফ হয়ে যাবে। ইয়েস স্যার। 10 মিনিটের মধ্যে সুবিকাশের বাইকে সওয়ার হলেন বালিগঞ্জ থানার বড়বাবু অজিতেশ পোদ্দার। তীরভেগে সুইনহো স্ট্রিটের দিকে বাইক ছুটিয়ে দিয়েছে সুবিকাশ। লোকেশন দেখাচ্ছে মৈত্রী আবাসন। হাওয়ার আওয়াজকে টক্কর দিয়ে উঁচু গলায় বলছেন পোদ্দার। তার গলায় উত্তেজনা। 22 বছর কাজ হয়ে গেল এই উদ্দিতে। তবু এই অপরাধীকে ধরার সময় বড় ধরনের লিড পেলে এখনো 25 বছরের মতো উত্তেজনা হয়। নির্ঘাত শয়তানটা কোনো পরিত্যক্ত জায়গায় ফোনটা ফেলে দিয়েছে, কিন্তু ফোনটা নষ্ট না করে, সিমটা নষ্ট না করে, ন্যূনতম সুইচ অফটুকু না করে আমাদের জন্য এভিডেন্স সাজিয়ে রেখে দিল। এ কেমন খুনি রে বাবা? ঠিক এখানেই তো আমারও অবাক লাগছে স্যার। অবাক হওয়ার তখনও অনেকটা বাকি ছিল। বাইকে আসার পুরো সময়টাই ট্র্যাকারে নিখুঁত লোকেশন দেখাচ্ছিল। তার মানে ফোন রিং হওয়া সত্ত্বেও খুনি ফোন অফ করেনি। স্ট্রেঞ্জ। ট্র্যাকার ফলো করে ওরা মৈত্রী আবাসনে এসে পৌঁছায়। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে আসে 3-এর বিয়ের সামনে। পজিশন নাও সুবিকাশ, শি মাইট ট্রাই টু অ্যাটাক। ইয়েস স্যার। দুজনের হাতেই উঠে এসেছে উদ্যত রিভলভার। পরপর দুটো খুট করে শব্দ হয় সেফটি ক্যাচ সরানোর। বন্দুক তুলে রেখেই কলিং বেল বাজায় সুবিকাশ। বাজানোর সঙ্গে সঙ্গে ছিটকে সরে আসে আইহোলের সামনে থেকে। 30 সেকেন্ডের দীর্ঘ প্রতীক্ষা। লক খোলার আওয়াজ হয়। পেশি টানটান করে গেটের দুপাশে দাঁড়িয়ে আছেন দুজনে। দরজা খোলা মাত্র ছোট্ট একটা ফাঁক খেয়ে ফ্ল্যাটবাসীর দিকে বন্দুক তাক করে দাঁড়ান পোদ্দার এবং সুবিকাশ। সামনে দাঁড়ানো মেয়েটি হতবাক চোখে হাতে একটা মোবাইল ফোন নিয়ে দাঁড়িয়ে। হ্যান্ডস আপ অ্যান্ড পুট দ্য ফোন ডাউন মিস সরকার। উচ্চ কণ্ঠে চিৎকার করে ওঠে সুবিকাশ। মেয়েটি তখনও ভেবাচাকা দৃষ্টিতে তাকিয়ে আছে। আই সে হ্যান্ডস আপ অ্যান্ড পুট দ্য ড্যাম ফোন ডাউন মিস সরকার। আরও 2 পর্দা উঁচুতে চিৎকার করে ওঠেন পোদ্দার। ধীরে ধীরে ফোনটা পাশের মোড়াতে নামিয়ে হাত দুটো উপরে তুলে দাঁড়ায় মেয়েটি। সুবিকাশ ঘরে ঢুকে পড়ে বন্দুক তাক করে রেখে। পোদ্দার বন্দুক ধরে রেখে গ্লাভসটা পরে তাড়াতাড়ি তুলে নেন ফোনটা। চালান করে দেন প্লাস্টিকের ছোট্ট প্যাকেটে। মিস অনিন্দিতা সরকার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অঝরে কেঁদে চলেছে অনিন্দিতা। জলের গিলাসটা সামনে বাড়িয়ে দেন পোদ্দার। কেঁদে কিচ্ছু লাভ নেই। যা কিছু এতদিন গোপন করেছেন এবারে বলে ফেলুন। যত লুকোতে যাবেন মানসিক চাপ বাড়বে। আমরা সব এমনিও জেনে ফেলবই। বরং আপনি সাহায্য না করলে পুলিশকে অসহযোগিতার ধারাও চার্জশিটে যোগ করব। আমি কি বলবো স্যার? কান্নার দমক সামলে বলে অনিন্দিতা। বিকেল থেকে আমার সঙ্গে কি হয়ে চলেছে কিছুই বুঝতে পারছি না। অফিস থেকে ফিরে সবে একটু রেস্ট নিচ্ছি, হঠাৎ করে ফোন বেজে উঠল। দেখলাম কই, আমার ফোনে তো কোনো ফোন আসেনি। তারপর বুঝতে পারলাম আমার সেকেন্ড বেডরুম থেকে আওয়াজটা আসছে। গিয়ে দেখি বিছানার পাশে এক কোণায়। এই সব গল্প অন্য কাউকে দেবেন, আমাদের কি ইডিয়েট মনে হয় আপনার? ভিকটিমের নাম্বার থেকে যে ফোনে গত 4 মাস প্রতিনিয়ত ফোন এসেছে, খুনের কয়েক ঘন্টা আগে অবধি যে নাম্বারের সঙ্গে ভিকটিমের কথা হয়েছে সেই ফোন আপনার কাছে পাওয়া যাচ্ছে, আর আপনি বলছেন আপনি কিছু জানেন না। ইয়ার কি পেয়েছেন?
চিৎকার করে ওঠেন পোদ্দার। ফাইল থেকে ভিকটিমের ছবিটা বের করে সামনে রাখলেন তিনি। সেদিন মিথ্যাই বলেছিলেন, কিছু বলিনি। আজ অন্তত সত্যিটা বলুন। আপনি ভিকটিমকে কতদিন হলো চেনেন? এর সঙ্গে আপনার কি সম্পর্ক? কতদিন হলো এ আপনার ফ্ল্যাটে আসছিল? না না, চিনি না। বেপরোয়া হয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে অনিন্দিতা। আমি কোনোদিন একে দেখিনি, তো কতদিনের চেনা, কি সম্পর্ক? আমি একে সেদিন আপনার দেওয়া ছবিতে প্রথম দেখলাম। পোদ্দার কিছু বলতে যাচ্ছিলেন, সুবিকাশ ঘরে এলো। স্যার, একবার একটু এদিকে আসুন। পোদ্দারকে বাইরে নিয়ে এসে সুবিকাশ বলল, এই ফোনটার কল লগস, কন্ট্যাক্ট লিস্ট, হোয়াটসঅ্যাপ চ্যাট সব ঘাটলাম। এ তো জটিল ব্যাপার স্যার। মিস অনিন্দিতা যে শুধু ভিকটিমকে চিনত তাই নয়, আমি নিশ্চিত দুজনের মধ্যে সম্পর্কও ছিল। মানসিক না শারীরিক? সেটা বোঝার জন্য আর একটু সময় লাগবে, তবে দুজন দুজনকে মাস চারেক হলো চিনত। উনি মতো চ্যাট কলস হতো, এবং যদি এদের কথাবার্তাকে সত্যি ধরতে হয় তাহলে বহুবার দেখা সাক্ষাৎও করেছে। মৈত্রী আবাসনে? এখনও অবধি না, প্রতিবারই বাইরে। আর একটা ব্যাপার স্যার, আপনার মনে আছে অনিন্দিতার কাছে পাওয়া ফোনটার সিম কী নামে কেনা হয়েছিল? হ্যাঁ, মনে আছে বই কি, তৃষা চৌধুরী। রাইট। ভিকটিম কিন্তু চ্যাটে খুনিকে তৃষা নামেই ডাকছে, অনিন্দিতা নামে নয়। পারফেক্ট। নাম ভাঁড়িয়ে যে নামে সিম কেনা হয়েছে সেই নামেই ভিকটিমের সঙ্গে কথাবার্তা চালিয়েছেন আমাদের অনিন্দিতা ম্যাডাম। অর্থাৎ অনিন্দিতাই যে খুনি সেটা এস্ট্যাবলিশ করা সহজ হয়ে গেল। আর ভিকটিমের নাম যে সুদীপ্ত, সেটাও কারণ অনিন্দিতা সুদীপ্ত নামেই ভিকটিমকে ডাকছে চ্যাটে। গ্রেট। খুনের মোটিভ কিছু বুঝতে পারলে? নট ইয়েট স্যার। ওকে, কিপ রিডিং অ্যান্ড কিপ মি পোস্টেড। ঘরে ঢুকে অনিন্দিতার সামনে চেয়ারে বসেন পোদ্দার। আপনার মিথ্যের জাল ছিঁড়তে শুরু করেছে মিস সরকার। আপনি নাকি ভিকটিমকে সেদিনের আগে কখনো দেখেননি। তাহলে এগুলো কি মিস সরকার? একতারা প্রিন্ট আউট অনিন্দিতার দিকে ঠেলে দিলেন পোদ্দার। আপনার কাছ থেকে পাওয়া ফোনের কন্ট্যাক্টে ভিকটিমের নাম্বার সেভ করা আছে, আর যেটা তার আসল নাম সেই নামেই আপনি তার সঙ্গে গত 4 মাস চ্যাট করেছেন, কল করেছেন, এমনকি তার সঙ্গে দেখাও করেছেন। আপনার ফোনের গ্যালারি ভর্তি ভিকটিমের ছবি, আপনার হোয়াটসঅ্যাপ ভর্তি তার সঙ্গে প্রেমালাপের মেসেজ। আর কতদিন মিথ্যের বোঝাটা টানবেন? পাগলের মতো কাগজগুলো হাতড়ে চলেছে অনিন্দিতা, মুখে সেই হতভম্ব ভাব। দুপুরবেলা থানার ক্যান্টিনে লাঞ্চ সারছিলেন বড়বাবু পোদ্দার। একটি ছেলে হন্তদন্ত হয়ে ছুটে ঢুকে এলো থানার ভেতরে। কাকে চাই? বলল সুবিকাশ। ছেলেটি আচমকা সামনের চেয়ারে বসে সুবিকাশের দিকে আঙুল উঁচিয়ে বলল, আপনারা কি শুরু করেছেন? নির্দোষ মানুষকে জেলে ভরবেন চক্রান্ত করে? আমার ফিয়ন্সেকে বিনা দোষে থানায় আটকে রেখেছেন। আপনি জানেন আমার বাবা কে? কে তোমার বাবা? সুবিকাশ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু একটা গম্ভীর গলার আওয়াজে থেমে গেল। পোদ্দার সাহেব রুমালে হাত মুছতে মুছতে নির্লিপ্তভাবে এসে দাঁড়িয়েছেন। আবার বললেন, কে তোমার বাবা? ছেলেটি একই রকম রোয়াব দেখিয়ে ঘুরে দাঁড়ালো। ঘসঘসে গলায় বলল, অম্বিকেশ সেন, এই শহরের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের একজন। আপনার ঠিক কত লাগবে আমাকে শুধু বলুন, আপনাদের সব পকেট ভরার ব্যবস্থা করে দিতে পারি। তা বাপু, আইন পুলিশ এসব জিনিসগুলো তো এখনো বেসরকারি হয়ে যায়নি, সরকারি আছে। যেদিন এসবও বেঁচে দেবে সেদিন তোমার বাবাকে একবার যোগাযোগ করতে বলো। আমার নাম্বারটা নিয়ে যাও। এই মিস্টার, বড়বাবুর দিকে আঙুল তুলে বলে ছেলেটি। আমার সঙ্গে মশকরা করছেন? জানেন আমি। থ্রেটটা শেষ করতে পারল না বেচারা। তার আগেই পোদ্দার সাহেবের একটা সপাট থাপ্পড়ে ছিটকে মাটিতে গিয়ে পড়ল। আহাহা সুবিকাশ, কি যে করো না তুমি। বেচারা পড়ে গিয়েছে, তুলে বসিয়ে দাও চেয়ারে। সুবিকাশ তাকে তুলে বসিয়ে দেয়। এই যে ছোকরা, তোমার নাম কি? আইসক্রিম খাবে? সামনের ঠেলাতে ভালো কুলফি আইসক্রিম পাওয়া যায়। অবশ্য তোমাদের তো আবার বাস্কিন রবিন্স না হলে চলে না। আরে আরে, এ কি কাঁদছো কেন?
ছেলেটি 2 আঙুলে চোখ চিপে সত্যিই কাঁদছে। অভিক সেন, অনেক খুব ভালো মেয়ে স্যার। ও এটা করতে পারে না। ও এই কথা, তা সেটা ভদ্রভাবে বললেই হতো। তুমি তোমার ফিয়ন্সের সঙ্গে দেখা করবে তো? ঠিক আছে, এই কে আছো, যাও ওকে লকআপে নিয়ে যাও। 5 মিনিট সময়, কেমন? যাও বাবা, ঘুরে এসো, ভালো লাগবে। অভিক চলে যেতে সুবিকাশ একটু গোমড়া মুখে বলে, স্যার, আপনি মার্ডার অ্যাকিউজের সঙ্গে কথা বলার জন্য এত সহজে একজনকে ছেড়ে দিলেন? সুবিকাশ, তোমার চুল পাকতে এখনো দেরি আছে, জলদি যাও, আড়ি পাতো। সুবিকাশ সোজা হয়ে বসে, চওড়া হাসি মুখে নিয়ে বলে, এক্ষুনি যাচ্ছি স্যার। মিনিট 5 পরে অভিক বেরিয়ে গেলে বেজার মুখে সামনে এসে বসে সুবিকাশ। কিচ্ছু লাভ হলো না স্যার, স্রেফ প্রেমের ঢলাঢলি কান্নাকাটি, কোনো দরকারি কথাই বললো না। আমি অবাক হয়ে যাচ্ছি মেয়েটার নার্ভ দেখে। নিজের ফিয়ন্সের সামনেও কাঁদতে কাঁদতে কি মিথ্যাচারটাই না করলো। এর কোর্টে কনফেস করার কোনো চান্সই নেই। চেয়ার ছেড়ে উঠে গম্ভীর মুখে পায়চারি করছেন পোদ্দার। মার্ডার ওয়েপেনটা খুঁজে বের করতে হবে সুবিকাশ, ওটা ছাড়া অভিযুক্তকে অপরাধের সঙ্গে জোড়া যাবে না। কিন্তু স্যার, মোটিভটা বুঝতে পারছেন? নিঃসন্দেহে এক ফুল দো মালি, তাই একজনকে সরাতেই হতো। ফরেন্সিক টিম নিয়ে অনিন্দিতার ফ্ল্যাটে এসে হাজির হয়েছেন পোদ্দার। ফ্ল্যাটের চারপাশে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কোনো মানুষ খুন করার মতো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়নি। মুখ তাই ভার হয়ে আছে ওনার। গোটা ফ্ল্যাট জুড়ে মূলত সির্ফ একজনেরই হাতের ছাপ পেলাম, যেটা অভিযুক্তের সঙ্গে মিলেও গিয়েছে। অদ্ভুত ব্যাপার হলো সির্ফ একটা হাতের ছাপ পেয়েছি, যেটা ভিকটিমের সঙ্গে মেলে। কিন্তু আপনাদের কথা মতো সিসিটিভি ফুটেজ বলছে বিল্ডিংয়ে ভিকটিম এসেছিলেন 10:30 নাগাদ। 12:30টায় খুন হলে 2 ঘন্টা থেকে মাত্র একটা হাতের ছাপ, এটা কি করে হয়? একটা না বলে থামলেন ফরেন্সিক এক্সপার্ট অভিজিৎ। পোদ্দার শুনছিলেন ঠিকই, কিন্তু তার মন পড়েছিল 1 নম্বর বেডরুমের দেওয়ালের কোণায় হাজারো জিনিসের তলা থেকে উঁকি মারা ফ্লাওয়ার ভাসটায়। গ্লাভসটা পরে ভাসটা বের করে আনলেন তিনি। বাপরে, এ তো প্রায় 2.5 ফুট লম্বা, শক্ত পোক্ত মজবুত। জিনিসটার গায়ে হাত বোলাতে বোলাতে হঠাৎ মনে হলো নিচের একটা জায়গায় ভাসের দেয়ালটা তুবড়ে একটু ভেতরে ঢুকে গিয়েছে। তিনি অভিজিৎকে ডেকে এটার উপর কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কি না দেখতে বললেন। এক গাল হাসি নিয়ে সুবিকাশ ঘরে ঢুকল। স্যার, আমাদের কেস বেশ মজবুত হয়ে উঠেছে স্যার। এবার খুনির পালানো মুশকিল। আপনি যে ভাসটা পরীক্ষা করতে বলেছিলেন তাতে কোনো হাতের ছাপ পাওয়া যায়নি ঠিকই, কিন্তু ভাসের নিচের দিকের দেওয়ালে কিছু হেয়ার আর ব্লাড স্যাম্পেল পাওয়া গিয়েছে। আর সেই স্যাম্পেলগুলো ভিকটিমের স্যাম্পেলের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। যাক, তাহলে মার্ডার ওয়েপেনটা পাওয়া গেল, কিন্তু এতেও লাভ হবে না। ওয়েপেনে হাতের ছাপ পাওয়াটা খুব দরকার ছিল। তুমি ঠিকই বলেছিলে সুবিকাশ, এই মেয়ে বড়ই ধূর্ত। মার্ডার ওয়েপেন থেকে নিখুঁতভাবে সব ছাপ মুছে দিয়েছে। কি বলছেন স্যার? ভিকটিমের সঙ্গে টানা 4 মাস, এমনকি খুনের দিনেও কথা বলার প্রমাণ আমাদের হাতে। তাতে প্রমাণ হয় অভিযুক্ত আর ভিকটিম একে অপরকে চিনত, দেখা করত, মায়ে প্রেমও করত। তাতে খুন প্রমাণিত হয় না। আর মার্ডার ওয়েপেন যে অভিযুক্তের ঘর থেকে পাওয়া যাচ্ছে, এমন ওয়েপেন যাতে অভিযুক্তের হাতের ছাপই নেই। হবে না সুবিকাশ, এতে হবে না। অন্তত একটা কনক্লুসিভ এভিডেন্স লাগবে। 2 দিন পরের ঘটনা। সুবিকাশ ঘরে এসে বলে, স্যার পেয়ে গিয়েছি এমন একটা কনক্লুসিভ এভিডেন্স যেটাকে ভাঙা ডিফেন্সের পক্ষে প্রায় অসম্ভব হবে। তাই নাকি? বলো দেখি কি। আপনার মনে আছে ভিকটিমের ফোন থেকে সেই রাতে 12:13-তে শেষ কলটা গিয়েছিল? হ্যাঁ, মনে আছে। সেই কল গিয়েছিল ফুড ডেলিভারি অ্যাপের ফুড ডেলিভারি বয়ের কাছে। সেই বয়কে খুঁজে বের করেছি। তাকে ইন্টারোগেট করে জানলাম যে সে 12:20 নাগাদ এই ফ্ল্যাটে গিয়েছিল খাবার দিতে।
পরের কথাটা বলার আগে চকচক করে ওঠে সুবিকাশের চোখ। স্যার, এর পরেই আসছে আমাদের শেষ চাল। সেই ডেলিভারি বয় অনিন্দিতার ছবি দেখে আইডেন্টিফাই করেছে যে তার হাতেই সেই খাবারের ডেলিভারি করে টাকা নিয়েছিল। তাহলে কি দাঁড়ালো? ফরেন্সিক অলরেডি ফ্ল্যাটে ভিকটিমের একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে। এখন আমরা অ্যাকিউজের খুনের কাছাকাছি সময়ে ফ্ল্যাটে থাকার প্রমাণস্বরূপ একজন সাক্ষী পেলাম। ওদিকে মার্ডার উইপেন পাওয়া গিয়েছে অ্যাকিউজের ফ্ল্যাটে। এই জাল ছেড়ে বেরোনো ডিফেন্সের পক্ষে প্রায় অসম্ভব। এক্সেলেন্ট জব সুবিকাশ, ব্রিলিয়েন্ট। ডিপার্টমেন্টে তোমার উন্নতি আটকায় কে? সুবিকাশ কিছু বলতে যাচ্ছিল, ঘরে ঢুকে এলো অভি, সঙ্গে একজন লয়ার। পোদ্দার সুবিকাশকে নির্দেশ দিলেন লক আপ খুলে দেওয়ার জন্য। মিনিট খানিক পরেই তীব্র চিৎকার ভেসে এলো লক আপের মধ্যে থেকে। পোদ্দার আর সুবিকাশ দৌড়ে এলেন। অভাবনীয় দৃশ্য, উন্মাদের মতো চিৎকার করছে অনিন্দিতা। আপনারা এসব কি শুরু করেছেন? দুটো অচেনা লোককে আমার লকআপে ঢুকিয়ে দিয়েছেন। অভিককে দেখিয়ে বলে, আর এই লোকটা চিনি না জানি না আমার হাত ধরার চেষ্টা করছে কেন? আমি কিন্তু পুলিশ কাস্টাডিতে মলেস্টেশনের মামলা করব বলে দিলাম। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছে অভিক। পোদ্দার, সুবিকাশ, কারোর মুখে কোনো কথা সরছে না। চারজন পুরুষ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন একে অপরের দিকে। পরিস্থিতি আয়ত্তে এনে অভিক আর তার লয়ারকে এখনকার মতো বাড়ি পাঠিয়ে নিজের টেবিলে এসে বসলেন পোদ্দার। খুনি তো জানতাম, এখন তো বদ্ধ উন্মাদ বলেও মনে হচ্ছে। সুবিকাশ রীতিমতো বিরক্ত। কিছু একটা গন্ডগোল আছে। অনেকগুলো খটকা বারবার মনে খচখচ করছিল। এই ঘটনাটার পরে সেগুলো আরও জোরালো হয়ে উঠল। কি কি খটকা স্যার? কনক্লুসিভ এভিডেন্স তো আমরা পেয়েই গিয়েছি, কেস তো সলভড। ছাতা সলভড। আচ্ছা, আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো সুবিকাশ। এক, যে খুনি এত বুদ্ধিমানের মতো মার্ডার ওয়েপেন, ওয়াটার ট্যাঙ্ক ও অন্য সব সম্ভাব্য জায়গা থেকে হাতের ছাপ মুছে দেয়, যে ভিকটিমের ফোন ফেলে না দিয়ে সব হিস্ট্রি ডিলিট করে, সিম নষ্ট করে দেয়, সেই ব্যক্তি কেন নিজের এভিডেন্স ভর্তি ফোনটা সুন্দর করে সাজিয়ে অন করে রেখে দেবে আমাদের জন্য? সুবিকাশের মুখে উত্তর নেই। সেই সুযোগে পোদ্দার বলে চলেন। 2, যে খুনের জন্য 7 মাস আগে থেকে নাম ভাঁড়িয়ে সিম কার্ড কেনা হলো, সেই খুনটা করার ঠিক আধ ঘন্টা আগে কেন ফুড ডেলিভারি বয়কে যেচে নিজের মুখটা দেখাবে কেউ? তাহলে কি খুনটা প্রি প্ল্যান্ড নয়? তাহলে ফেক নাম দিয়ে সিম কার্ড তোলার কারণ কি? স্রেফ সুদীপ্তকে মিথ্যা নামটা বললেই হতো। একটু দম নিয়ে আবার শুরু করেন। এবং শেষ পয়েন্ট, যে ফিয়ন্সে দিবা রাত্র মেয়েটিকে জেল থেকে ছাড়ানোর জন্য খাটছে, যে লয়ার জোগাড় করেছে, যার সাহায্য ছাড়া মুক্তি পাওয়া অসম্ভব, তাকেই হঠাৎ করে চিনি না জানি না বলে দাবি করার কি যুক্তি আছে? মুখ হাঁ করে বসে আছে সুবিকাশ। কোনো মতে বলে, তাহলে কেউ কি ফাঁসাতে চাইছে অনিন্দিতাকে? এভিডেন্স এবং বাস্তবিক সম্ভাবনার মধ্যের গ্যাপ সেটাই মনে করাতে বাধ্য। কিন্তু কি করে সেটা সম্ভব? সিসিটিভি ফুটেজে কোনো অচেনা লোককে বিল্ডিংয়ে ঢুকতে বা বেরোতে দেখা যাচ্ছে না। ফ্ল্যাটে কোনো ব্রেকিংয়ের চিহ্ন নেই। তাহলে ফোঁস করে একটা বড় শ্বাস ছেড়ে বলেন বালিগঞ্জ থানার বড়বাবু অজিতেশ পোদ্দার। কিছু একটা আছে, বিরাট কিছু একটা, যেটা সম্পূর্ণভাবে আমাদের নজরের বাইরে থেকে যাচ্ছে। 1.5 বছর পরের একদিন মাই লর্ড। উঠে দাঁড়ালেন আসামি পক্ষের আইনজীবী। গোটা হাইকোর্ট চত্বর ঠিক ঠিক করছে মানুষের ভিড়ে। গত 1 বছরে এই মামলাটা মারাত্মকভাবে মিডিয়ার মনোযোগ কেড়ে নিয়েছে। আমি আমার সমাপ্তি ভাষণে গত 1 বছরে এই আদালতে আমার মক্কেল অনিন্দিতা সরকারের সম্পর্কে যা যা কিছু সামনে এসেছে সেগুলোকেই আর একবার মনে করিয়ে দিতে চাই। মহামান্য বিচারপতির নির্দেশে 4 জন প্রখ্যাত মনোবিদের যে টিম তৈরি করা হয়, সেই টিম
আমার মক্কেলের নিবিড়ভাবে মনোবীক্ষণ করেছেন গত 1 বছর ধরে। তার ভিত্তিতে তারা যে রিপোর্ট দিয়েছেন তাতে বলা হয়েছে আমার মক্কেল অনিন্দিতা সরকার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার নামের এক জটিল মানসিক ব্যাধিতে আক্রান্ত। উক্ত রোগে আক্রান্ত হলে একই মানুষের মধ্যে 2টি বা ততোধিক ব্যক্তিত্ব তৈরি হয়ে যায়। এই ব্যক্তিত্বগুলির মধ্যে একটি অপরটির সম্পর্কে একেবারেই অবগত থাকে না মিলট। বিশেষ সময়ে বিশেষ ব্যক্তিত্ব জাগরুক হয়ে ওঠে এবং তখন আমার মক্কেল সেই ব্যক্তিত্বের অনুসারে আচরণ করেন। আমার মক্কেলের এই 2 ব্যক্তিত্বের একজন হলেন তৃষা চৌধুরী, অপরজন অনিন্দিতা সরকার। অনিন্দিতা সরকার নামক ব্যক্তিত্বের বশবর্তী থাকাকালীন আমার মক্কেল অভিক সেনের সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকেন। তৃষা চৌধুরী নামক ব্যক্তিত্বের বশবর্তী থাকাকালীন এই কেসের ভিকটিম সুদীপ্ত রায়ের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন। 2023 সালের 24 আগস্ট রাত্রি 12:30 থেকে 1:30টার মধ্যে তৃষা চৌধুরী নামক ব্যক্তিত্বের বশবর্তী হয়ে তিনি সুদীপ্ত রায়কে হত্যা করেন। উল্লেখ্য, এই 2টি ব্যক্তি 2টি আলাদা আলাদা ফোন ব্যবহার করতেন। খুনের পরে লাশ ওয়াটার ট্যাঙ্কের মধ্যে ফেলে দিয়ে নিজের ফোন বন্ধ না করে একটি বিশেষ জায়গায় রেখে দিয়ে সম্ভবত ঘুমিয়ে পড়েন তৃষা চৌধুরী। ভোরে ঘুম থেকে ওঠেন অনিন্দিতা সরকার হিসেবে, ফলে তখন তিনি ফোনের কোনো হদিশ জানতেন না। আমি 2টি বিষয় উল্লেখ করতে চাইব মিলট। প্রথমত, এই হত্যা পূর্ব পরিকল্পিত নয়। সুদীপ্তবাবু পর নারীতে আসক্ত জানার পরই এবং পর মুহূর্তে আক্রোশে ঘটনাটি ঘটিয়ে ফেলেন আমার মক্কেল। দ্বিতীয়ত, আমার মক্কেলের নিজস্ব সত্তা প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে মিলট। একটি চরম মানসিক বিকারের শিকার হয়ে তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন। কাল বিলম্ব না করে তার মানসিক চিকিৎসা শুরু করা প্রয়োজন। বিচারের রায়দানের ক্ষেত্রে এই কটি বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কথা শেষ করে অনিন্দিতার দিকে তাকান তার আইনজীবী। শূন্য দৃষ্টি নিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে হঠাৎ অস্ফুটে বলে ওঠে, আমি তো তৃষাই, অনিন্দিতা আবার কে? আপনারা শুনলেন ঋষভ চট্টোপাধ্যায়ের কলমে এক যে আছে কন্যা গল্পটি। সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি, রনিতা। কথক হিসেবে সুরভিতা। অনিন্দিতা ওরফে তৃষার চরিত্রে চিদানন্দা, অজিতেশ পোদ্দারের চরিত্রে সুদীপ, সুবিকাশের চরিত্রে সায়ন, অভিজিতের চরিত্রে পঙ্কজ, আইনজীবীর চরিত্রে নবনীতা এবং বিভিন্ন চরিত্রে সমগ্র টিম। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আমাদের কাজটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আবারও ফিরে আসব নতুন কোনো গল্পের সঙ্গে আপনাদের কাছে।